জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন বর্ষা, ভিন্ন সারথি থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না একদমই। আজকে আমাদের সাথে দারুণ এবং দুর্দান্ত কিছু মানুষ যুক্ত হয়েছেন, যাদের সাথে আড্ডাটা সরি যে একটু আমাদের দম নিতে হবে, যাদের সাথে আড্ডাটা হবে আসলে অনেক জম্পেশ। দমটা আসলে নিয়ে নিই আমরা একটু। দমটা নেওয়াটা খুব জরুরি, আপনার আমার সবারই আসলে দমটা নেওয়া জরুরি। দর্শক, আজকে আমাদের সাথে দুর্দান্ত কিছু মানুষ যুক্ত হয়েছিলেন, সে কথাই বলার আসলে চেষ্টা করছিলাম। আমি একটু পরিচয় করে দিতে চাই, কেননা তারা আমার অনেক ভীষণ প্রিয়, যাদের কাজ আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক সমালোচনা করতে চাই, কিন্তু আসলে আমার মতো আপনারা মনে হয় থেমে যান তাদের কাজটা দেখে, যে সমালোচনাটা না, আলোচনায় থাকতে চান। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন দুর্দান্ত অভিনেত্রী পূজা চেরি। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে ভালো না থাকার কোনো অপশনই নেই, ফলে আমি দুর্দান্ত ভালো আছি। এবং দুর্দান্ত ভালো থাকার মাত্রাটা যার মাধ্যমে বেড়ে গিয়েছে, এবং এটা অনেক বিশাল, কারণ মানুষটাও হচ্ছে অনেক বিশাল। চিন্তা ভাবনা, কাজটা বিশাল করে ভাবেন যিনি, উপস্থাপন করেন যিনি, সবসময় কেমন জানি একটা বিশেষ ব্যাপার থাকে। আফরান নিশো, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, একটু ঠান্ডা কিন্তু ঠিকঠাক আছি। আপনার কি অবস্থা? বড় বড় দম নেওয়া হচ্ছে? দম নিচ্ছি, ভালো আছি। দমটা নেওয়া জরুরি। দম একবার নেবেন? একদম বড় বড় মানুষের বড় বড় দম। লোকজন আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, এবং তাদের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আমাদের সাথে আরো অনেক মানুষ যুক্ত রয়েছেন যারা অনেক বেশি গুণী, তবে এটা ছোট মানুষ। পারসা মহাজীবন পূর্ণি, সঙ্গীত শিল্পী, অভিনেত্রী বলছি। পারসা, ঠিক আছে? ঠিক আছে। আমাকে একটা ছোট করে উত্তর দাও, যে তুমি কি নায়িকাদের মতো গান করো, নাকি গায়িকাদের মতো অভিনয় করো? গায়িকাদের মতো অভিনয় করি। আমি ফিরছি, আরো অনেক প্রশ্ন থাকবে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহরিয়ার শাকিল, প্রযোজক, যার কাছে অনেক টাকা। তাই কি? যার কাছে টাকা নাই সিনেমা বানানোর পর। আচ্ছা, ঠিক আছে, টাকা তো চলেই আসবে। শাহরিয়ার শাকিল ভাই, আমার একটা কমন প্রশ্ন থাকে আমাদের এই আয়োজনে। আমি এটা আপনাকে দিয়ে শুরুটা করতে চেয়েছিলাম, কিন্তু পূর্ণি বলছে আমাকে দিয়ে শুরুটা যেন করি। পূর্ণি, আর ইউ ফেমাস? প্রবাবলি। কেন কেন কেন? বিকজ পিপল লাভস মি। আর আর খুব কঠিন প্রশ্ন, কেন এই প্রশ্নটা বারবার করো? ও, এইটা খুব সহজ প্রশ্ন। এই সহজ প্রশ্নের উত্তরটা কিভাবে সহজ করে দিতে হয়, নিশো ভাই সেটা দিবে। নিশো ভাই, আমরা একটা ক্লারিফিকেশনে সবসময় দিই, আমরা বিশ্বাস করতে চাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ, এবং সেটা শুধুমাত্র তাদের কাজের জন্য। আমরা একটা সময় সবাই চলে যাব, আমাদের কাজটাই না থেকে যাবে। ফলে এই কাজ 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 আমরা বলি যে মানুষকে, যে আর ইউ ফেমাস যে প্রশ্নটা করি, আসলে প্রশ্নটা একটা রূপক। আপনি কাজটা করছেন, আর ইউ ফেমাস? ইয়েস, আই অ্যাম। কেন? কারণ আমি কাজটা করছি। এক্স্যাক্টলি। এবং সেই কাজটা প্রভাবক, সেই কাজটা আমাদেরকে হাসায়, কাঁদায়, আমাকে চিন্তা করতে শেখায়। ব্যাপারটা কি এরকম? আমার মনে হয় যে ওই যে আমি এটার সাথে একদমই বিশ্বাস করি যে এভরি সিঙ্গেল ওয়ান ইজ ফেমাস। অবশ্যই। যারা তাদের কাজের প্রতি ডেডিকেশন দেখায়, অনেস্টি রাখে এবং একদম থাকে। তো ওই জায়গা থেকে এটা ইটস এ মেটাফোর, অ্যান্ড এটা অবভিয়াস না যে ভিউশিপের সাথে কানেক্টিভিটি আসলে নাই। কয়জন মানুষ তাকে চিনছে? আমার কাছে মনে হয় যে আমি কি আমার নিজের কাছে, নিজের আয়নায় নিজেকে দেখে শান্তি উপভোগ করি কিনা। সো ওইটা আমার কাছে মনে হয় যে ওই যে নো থাই সেলফ, বা নিজেকে জানা বা জানার চেষ্টা এবং গ্রোথটা নিজের সাথে যাচাই করে নেওয়া। সো এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় এটা হয়ে গেলে সে মানুষটা আসলেই ফেমাস। Yes, you are, of course you are. Pooja, are you famous? বেসিক্যালি এখন আমাকে যদি এই প্রশ্নটা করা হয় যে আমি ফেমাস কিনা, এই যে ভাইয়া যে এরকম ভাবে তাকায়, তখন আমি একটু না, এটা আমি জানতে চাই। আমার কাছে ফেমাস এই শব্দটা মনে হয় যে
অনেকে নিজের উপর ডিপেন্ড করে। আমরা অনেকে ভাবি সেলিব্রিটিরাই মনে হয় ফেমাস, তাদের নামের সাথে আসলে ফেমাস তকমাটা থাকে। বাট আমার কাছে তো আমার বাবাও ফেমাস থাকতে পারে, কিংবা আমার মা, আমার ফ্যামিলির অনেকেই ফেমাস থাকতে পারে। আমি আমার নিজের কাছে, যেটা নিশো ভাই বলছিল, নিজের কাছেও ফেমাস থাকতে পারি। সো ফেমাস ওয়ার্ডটা আমার এইভাবেই মনে হয় যে এরকমই আসলে হওয়া উচিত। সো আমার কাছেও মনে হয় যে হ্যাঁ, আমি ফেমাস। অবশ্যই আপনি ফেমাস। শাকিল ভাই, আপনি ফেমাস? যদি লিটারেলি কাজ। বলা হয় তাহলে তো আসলে ফেমাস না আমি, কারণ আমি তো পর্দার পেছনের লোক। আচ্ছা, তো বিপদে পড়ে আমার এই টেলিভিশনের সামনে আসতে হয়, কারণ নিশো টাইম মতো আসবে কিনা এই টেনশনে সবাই থাকে। তো ওই টেনশন থেকে তো আমি থাকলে নিশো টাইম মতো আসবে এটা ধারণা হয়েছে আচ্ছা, লোকজনের, আচ্ছা। এই জন্য আসা আসলে। না না না, আমি এই কোশ্চেনে আমার একটা কথা মনে পড়লো যে মানে আমি কেন বললাম যে সব প্রফেশন ইউ আর ডুইং এক্সেলেন্ট, এটা কোনো ডাউট নাই। আনবিলিভেবল। হ্যাঁ, আনবিলিভেবল। অ্যান্ড ওরাই দিচ্ছিস তুই। তো আমার মা সবসময় বলতো যে বাবা, মানে কোনো প্রেশার ছিল না কিছু হওয়ার। মা বলতো যে যেটাই হও 5 জনের মধ্যে থাকো, মানে ডাকাত হইলেও 5 জনের মধ্যে। তো আমার মনে হয় যে যাদের নিজস্ব প্রফেশনে যাদের গ্রোথটা যারা নিজে বুঝে নেয়, স্টাডি করে এবং সেই প্রচেষ্টায় থাকে, দে অল আর ফেমাস। এক্স্যাক্টলি। তাদের গ্রোথটা যদি তারা মেনে নেয়, আমি একটু আগে মেনশন করছি, আমার মনে হয় যে তারা নিজ নিজ অবস্থা সেটাই বলছিলাম, Exactly. যদি মেটাফরিক্যালি বলা হয় তাহলে ইয়েস ইউ হয়তোবা আর বি কনফিডেন্ট, ইউ আর ফেমাস, আই নো দ্যাট। এই বিষয়টা Literally আমরা বললে মানুষের মধ্যে এই definitely I'm not ব্যাপারটা পুশ famous. করতে চাই শাকিল যে- ভাই, যে আপনি ফেমাস। সে যখন এই ব্যাপারটা বিশ্বাস করবে, তখন সে নিজেই চিন্তা করবে যে Exactly. আমি যদি ফেমাস হয়ে থাকি তাহলে আমার কাজ করাটা জরুরি। ফলে সে নিজেই স্বপ্রণোদিত হয়ে কাজটা করবে, এবং যে কাজটা আপনারা দীর্ঘ 2.5 বছরের বেশি সময় ধরে করেছেন, সেই কাজটা আসলে এসেছে। আমরা সেটা আলোর মুখ দেখতে পারবো, আর হয়তো 2 দিন বাকি। ফলে সেই 2 দিন পরে যে আলোর মুখটা দেখতে পাবো, এবং সেইটার নাম হচ্ছে দম। ফলে আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে দমটা আমরা কেন দেখব? দম নিয়ে তারপরে বলেন। দমটা আমরা তো 2.5 বছরের দমের জার্নির ভেতর থেকে তারপর ফাইনালি আজকে এই দিনটার জন্যই ওয়েট করছিলাম, যে এই যে আর 2 দিন পরে দর্শকের সামনে হাজির রাইট। হব দম নিয়ে আমরা। তো দমের জার্নিটা আসলে আমাদের সবার জন্যই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে যারা আছে তাদের জন্য আমি বলবো, এবং এর আগেও আমরা অনেকগুলো সিনেমা করেছি আপনারা জানেন, কিন্তু দম হ্যাজ বিকাম ভেরি স্পেশাল টু মি, কারণ দমের, আবারও বলছি, যে মেথড, জি। যে প্রসেস এর মাধ্যমে আমরা দমটা করেছি, এবং আপনাদের মনে আছে মনে হয় যে আমরা তুফান এবং দম এই 2টা সিনেমা একসাথে অ্যানাউন্স করেছিলাম। জি, তো জি। তুফানের পরে আরো 2-3টা সিনেমা আমরা হয়ে রিলিজ গেছে, করেছি, right. কিন্তু দম সিনেমাটার কাজ কিন্তু বন্ধ হয়ে থাকেনি। লিটারেলি 2.5 বছর ধরে এটার কাজ কিন্তু হয়েছে, কারণ প্রায় 1.5 বছরের বেশি লেগেছে আমাদের স্ক্রিপ্টটা তৈরি করতে। আচ্ছা, কারণ এটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, এবং যার উপর এই গল্পটা তৈরি হয়েছে, যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, জি, তার সঙ্গে ক্রমাগত যে তার সঙ্গে ডিসকাশন, তার সঙ্গে যে আলাপচারিতা, সেটা রেদওয়ান রনি আমাদের ডিরেক্টর সারাক্ষণ করেছে। জি। এবং কয়েকদিন আগেও আমার মনে আছে, পূজা, আমি, নিশো, রনি ভাই, আমরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো উনি অনেক মানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে একটা অদ্ভুত ক্যারেক্টার, এবং আমি ওনাকে বলেছি, একটু আগেও উনি আমাকে মেসেজ করেছে, আমাদের এই প্রমোশন দেখছিল যখন, তো উনি আমাকে মেসেজ করেছে যে দম কেউ ঠেকাতে পারবে না, উনি বলছেন। জি। তো আমি কয়েকদিন আগে আমাকে বলেছিল, দম তো এটা বাংলাদেশের পার্সপেক্টিভে তো এটা একটা বড় ফিল্ম, অনেক টাকা খরচ করে করা হয়েছে, কিন্তু সেটা মার্কেট আছে কিনা এত বড় সেটা আমরা জানি না। সেটা আমরা তুফান যখন করেছিলাম তখনও কিন্তু আমরা জানতাম না যে কত টাকা খরচ হয়েছে মার্কেট এটার জন্য? আছে। ওইটা তো যেহেতু বক্স অফিস নাই, এক্স্যাক্টলি আমরা ওইটা একটা আনুমানিক বলতে চাই সংখ্যা। না, কিন্তু অবশ্যই আমাদের এই পর্যন্ত যে 6টা সিনেমা আমরা করেছি তার মধ্যে সবচেয়ে বড় বাজেটের সংখ্যাটা film বলা এটা। যাবে না। হ্যাঁ, সেটা আমরা ওই স্ট্রাকচারটাই চাই, যেখানে সংখ্যাটা আমার বলা লাগবে না, যেখানে নাকি বক্স এই অফিস সংখ্যাটা, থাকবে। মানে এই যে বললেন, এটা দিয়ে একটা হাইপ তোলার একটা প্রক্রিয়া দমের না, ব্যাপারে। আমরা কখনো ওই ফেক হাইপটা তুলতে চাই না। আচ্ছা। এত কোটি টাকার ফিল্ম, সো দর্শক আসলে সিনেমাটা দেখে, ভিজুয়ালটা দেখে, স্টোরি টেলিংটা দেখে সে ডিসাইড করবে যে কত টাকা খরচ আমাকে হয়েছে। ছোট করে একটু জানুন, দম কেন নামটা হলো? দম নামটা হয়েছে, দেখেন, এটা ট্যাগলাইন হচ্ছে আনটিল
The Last Breath। হ্যাঁ, আনটিল দ্য লাস্ট ব্রেথ। লাস্ট ব্রেথ, রাইট। সো দম এই কারণে যে দম, metaphor actually. হ্যাঁ এটা তো মেটাফোর। দম মানে কি আপনার লাইফ, আসলে যতক্ষণ দমটা আপনার দম থাকবে, যতক্ষণ আছে ততক্ষণ আপনি বেঁচে আছেন। exist করবেন, right. দম যখন নাই তার মানে তো আপনি আর সার্ভাইভ করছেন না। Right. সো আমাদের গল্পটারও এটা একটা সার্ভাইভাল ফিল্ম। আমি নিশোর সাথে একটু আগে কথা হচ্ছিল যে আমার মনে হয় ছুটির ঘন্টার পরে বাংলাদেশে আর কোনো সার্ভাইভাল ফিল্ম film হয়েছে হয় কিনা আমার মনে পড়ছে না এখনো। সো এতদিন পরে এই ধরনের একটা ফিল্ম এবং একটা সত্যি ঘটনা অবলম্বনে, তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এত বড় ফিল্ম এবং সেই ফিল্মটার লগ্নি তুলে আনা, তো আমাকে এই যে নূর ভাই, মানে নিশোর যে ক্যারেক্টার নূর, জি, সেই নূর ভাই আমাকে বলেছে, শাকিল ভাই এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনাদের টাকা উঠে যাবে। তা আমি না এটা কেন বিশ্বাস করি জানেন, এই লোকটার যে দম, ওনার গল্প যখন আমরা শুনছিলাম, উনি যে যা এক্সপিরিয়েন্স করেছে এবং লাইফ অ্যান্ড ডেথের যে সিচুয়েশন, মিডল অফ লাইফ অ্যান্ড ডেথ, জি। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এই লোকটা যদি বলে থাকে তাহলে এটা সত্যি কথাই। নিশ্চয় ভাই, আপনার কাছে So একটু এটাই। চাই। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো কেন? এটা মনে রাখার মতো বিষয়, কেন কারণ মনে রাখবে? আমি আমি প্রশ্নটা করেছি শুধুমাত্র ট্রেলারটা দেখে, এবং ট্রেলারটা দেখে আমার দুর্দান্ত ভালো এবং লেগেছে, জোশ। এটা ইট ওয়াজ দ্য টিজার পার্ট অ্যান্ড দ্য ট্রেলার পার্টে অনেক কিছু ব্রিফিং আছে আচ্ছা। ওইখানে আজকে যেটা অন এয়ার হয়েছে। এই দমটা যেমন ইটস এ মেটাফোর, আমরা বলতেছি এটা সার্ভাইভাল স্টোরি, অ্যান্ড দমটাকে রিলেট করা যেতে পারে। আমরা বলতেছি এটা সত্য ঘটনা অবলম্বনে করা নির্মিত একটা ছবি, কিন্তু ইটস নট এ বায়োপিক। হ্যাঁ, অনেক কিছু ডিকনস্ট্রাকশন করা আমাদের ফিকশনালাইজ করতে হয়েছে গল্পের জন্য, গল্পের স্বার্থে, হ্যাঁ, সেটাকে ফিল্ম আকারে দেখানোর জন্য। জি, সো এই যে রিয়েল ক্যারেক্টার নূর ভাই, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তার একটা হিডেন ডায়েরি আছে, সেখানে অনেক কিছু লেখা। রনি চাই সেটাকে কখনো পাবলিশ করবে হয়তোবা। তো এই পুরো ঘটনাকে একটা বড় টিম দীর্ঘ সময় ধরে সিনেমা আকারে নিয়ে আসছে। তো সেখানে এটা খুবই অথেন্টিসিটি হচ্ছে, মানে ক্যারেক্টার অ্যানালাইসিস। আমি শাহজাহান ইসলাম নূর, ইটস দ্য ক্যারেক্টার, অ্যান্ড এটা খুব অবভিয়াসলি বলতে হবে যে আমি বাংলাদেশি, এবং তারপর আমি বলছি মুসলমান, নূর বলছে মুসলমান। সেখানে আমি কিন্তু আরও মুসলমান দেখছি স্ক্রিনে, এমন না যে, কিন্তু তারপরে ও ইন্ডিকেশন দিচ্ছে আমি মুসলমান। এখন এটা তো আসলে স্টোরি দেখতে হবে, এটা মনে রাখতে বলছে। আচ্ছা। এবং এত মুসলমানের ভিড়ে ও কেন বাংলাদেশি মুসলমান, কেন এই কথাটা ও পয়েন্ট আউট করে বলছে? তাহলে ও হয়তোবা নিজেকে কি আইডেন্টিটি কোনো ক্রাইসিসে ভুগতেছে, ও কি বোঝাতে পারতেছে না আচ্ছা। যে বিং এ মুসলমান, আই এম দ্য মুসলমান, আই এম ইউর ব্রাদার, এরকম কিছু। এটাও হতে পারে। এটা দেখতে হলে আসলে ছবিটা দেখতে হবে। এবং আজকে যে ট্রেলার পার্টে যে একটু বিশ্লেষণ আসছে, যে কি কি বিষয় আমরা দেখাতে চাই, আরো বেশ কিছু ফাইন্ডিংস দর্শকরা পাবে, হ্যাঁ, যেটা একটু স্পষ্টতভাবেই বলা হচ্ছে যে একটা কাউকে ক্যাপচার করে ফেলা, সে আটকানো অবস্থায় আছে, কাউকে ছাড়লে তাকে ছাড়া হবে, এরকম কিছু সাজেশনাল কিছু ব্যাখ্যা আসছে। তো যারা ওকে ধরছে তারাও দেখতে ঠিক মুসলমানদেরই মতো, এবং একটা পর্যায়ে ও চিৎকার করে বলে, মে নূর মুসলমান কা বাচ্চা, জি। গোলি কর, এরকম একটা কথা বলে। এখন ল্যাঙ্গুয়েজও কিন্তু ডিফারেন্ট। কেন ও উর্দুতে কথা বলতেছে বা হিন্দি মিক্সচার কথা বলতেছে, ওইখানকার ভাষা পুস্ত, এখানে আবার কেউ বলতেছে ইংরেজিতে কথা কমিউনিকেশন করার জন্য। সো এটা একটা ডায়লেমা, এটা আমরা ক্রিয়েট করছি, এবং সবগুলোই আসলে খুব অথেন্টিকলি, মানে অথেন্টিক ওয়েতেই গল্পের সাথে সম্পৃক্ততা পোষণ করে। এখন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাজল, দর্শকদের আসলে বুঝে নিতে হবে গল্পটা কি। আমি 2025-এর একটা তথ্য দেই, তথ্যটা আমি জানি না এটার সাথে সম্পর্ক কিনা, আমি আবারও জানি, যেহেতু আমি গল্পটা জানি না, ট্রেইলার এবং আপনাদের কথা শুনে মনে হয়েছে যে আমি একটা প্রবাসীদের মরদেহ আসার একটা তথ্য আমি আপনাদেরকে একটু দিতে চাই। সেটি হচ্ছে 2025-এ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, এইটা শেষ নাগাদ আমি যেটা পেয়েছিলাম, সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে 4169 রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে ফিরেছে। ঘটনাটা কি কোনোভাবে এই যে একটা রেমিটেন্স যোদ্ধার স্ট্রাগল বাইরে, দেশের বাইরে যাওয়ার পরে, ওয়েট করেন, আমার খুব আগ্রহ, আমি বলি এটা কেন প্রবাসীরা যারা দেশের বাইরে আছে তারা রিলেট করতে পারবে। খুবই হার্ড লাইফ,
তারা আচ্ছা, একটা স্বপ্ন নিয়ে exactly. যায় But প্রবাসী জীবন কিন্তু আসলে খুব ফ্যামিলি থেকে দূরে থাকা অনেক কঠিন। খুব কঠিন তারপরেও আশা বেঁধে কিন্তু মানুষ যায় আর এটা 2025 এর যদি ঘটনা হয় জি। এটা যেমন কাঙ্ক্ষিত না এই ধরনের ঘটনা আমাদের ঘটনাটা 2008-এর জি। বাট অনেক কিছুই মিলে যায় যখন আমি একদম। প্রবাসে থাকি বাঙালি মুসলমান বাঙালিরা যারা প্রবাসী বাঙালি তারা কেন জানি মোর আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড তারা বাংলা নাটক যেভাবে দেখে জি। বা বাংলা কন্টেন্ট যেভাবে দেখে জি। আমরা হয়তো অনেক সময় ওভারলুক করি কিন্তু তাদের যে দেশের প্রতি টান মায়া তারা একটা ফ্রুটসটাকে যেভাবে আম যেভাবে দেশি ফল যেভাবে খায় হ্যাঁ, সে তারা যেভাবে মিস Branding-টা করে করে। দেশটাকে আমরা হয়তো বা ওই যে দেখা হয় না এই চক্ষু মিলিয়া আমরা হয়তো বা সেটা মিস করি রানী না। আপনার কাছ থেকে জানতে চাই মানে দমটা আমি আসলে কেন দেখবো এবং সেখানে আপনি একটা একটা অনেকেই বলছে যে অনেক দিন পরে পূজাকে একটা দুর্দান্ত রকম কাজের মধ্যে দেখলাম যেটা নিয়ে আসলে আলোচনা করার মতো গর্ব করার মতো। দমটা বেসিকলি দেখবে কেন দেখবে না এটা আমার প্রশ্ন কারণ এটা একটা প্রপার বাংলাদেশি সিনেমা যেখানে আসলে মানুষ কি চায় মানুষ এখন তো অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে তারা নিজেরাও বোঝে যে কোন সিনেমা দেখা উচিত কোন সিনেমা দেখা উচিত না জি। এটি প্রপার বাংলাদেশি সিনেমা পিওর গল্প তারা চোখের শান্তি চায় যে আমি নিজের পকেটের টাকা খরচ করে আমি সিনেমা হলে যাব তো আমি যেন একটা বেস্ট কিছু দেখতে পারি ভালো সিনেমাটোগ্রাফি আছে ভালো আর্টিস্ট আছে দুর্দান্ত গল্প আছে এবং সবকিছু মিলিয়ে না দম একটি মাত্র মানে সিনেমার নাম না দম হচ্ছে আমাদের প্রত্যেকের ইমোশন এবং সেই ইমোশনটা আমরা আসলে দর্শকদের কাছে হ্যান্ড ওভার করছি দর্শকরা এখন সেই ইমোশনের সাথে যুক্ত করে নিজেরাও ইমোশনাল হবে। পূজা আমি যেটি বলছিলাম যে অনেকেই বলছে আপনি অনেকদিন পরে একটা আলোচনার মতো একটা কাজ করেছেন ব্যাপারটা কি সত্য? হ্যাঁ অফকোর্স কারণ এরকম ভাবে আসলে আমি নিজেকে কখনো দেখিনি এবং দর্শকরা আসলে দেখেনি সো আমি এর আগেও বলেছি যে নিজেকে আমি আসলে অনেক সুন্দরভাবে প্রুভ করতে চাই যে না আমি আসলে ভালো অভিনেত্রী হতে চাই আমি জানি না আমি কতটুকু ভালো করেছি বাট এইটা আমি ক্রেডিট দিব অবশ্যই আমার প্রোডিউসার এবং ডিরেক্টর শাহরিয়ার শাকিল ভাই এবং রেদওয়ান রনি ভাইয়াকে যে এই এত বড় একটা অপরচুনিটি দিয়েছে আমাকে প্রুভ করার জন্য বাদ বাকিটা দর্শকের উপর ডিপেন্ড করছে যে তারা কি আমি জানি না আইডিয়াটা কার আমি একটু এটা জানতেই চাই আজকে আমরা এই দমের এই যে সিনেমার যে ট্রেইলার বা টিজারগুলো দেখলাম সেখানে অনেক গাধা দেখেছি ঘোড়া দেখেছি কিন্তু আজকে সংবাদ সম্মেলনে পূজা আসলেন পালকিতে এই আইডিয়াটা কার এবং মানে একটা গাধাও তো হতে পারতো এবং পালকিতে কেন আসলো আমি তো আমি তো মহরতে এসেছিলাম আচ্ছা মহরতে এসেছিলেন মহরতে অনেক আগে ইনফ্যাক্ট হ্যাঁ আচ্ছা পালকিতে কেন আইডিয়াটা আমাদের সবার পালকিতে কেন পালকিতে না কারণ হচ্ছে আমার এটা একটা বধূ। কারণটা বলি কারণ আমরা গাধা এবং ঘোড়া পাইনি ওই দিন আচ্ছা এই জন্য আমরা ওকে পালকিতে এনেছি গাধা বা ঘোড়া পেলে এবং গাধা বা ঘোড়াতে একটা হচ্ছে বধূকে বরণ করে নেওয়া আচ্ছা এরকম একটা মেটাফোর ছিল আর কি আচ্ছা। পূজাকে পার্শ্বা একটু ফিরতে চাই পার্শ্বা একটা গান গেয়েছে এটার মধ্যে হ্যাঁ সো এই গানটা কি এবং এটা কি পার্শ্বার প্রথম কোনো ধরনের প্লেব্যাক কিনা? হ্যাঁ এটা আমার প্রথম প্লেব্যাক আমার নিজের লেখা নিজের সুর করা গান এক্সাইটেড গেয়েছে আমি আর ইমরান অনেক এক্সাইটিং আমার জন্য সত্যি কথা কারণ প্রথম প্লেব্যাক তার উপর নিজের গান নিজের, হ্যাঁ। বাহ সব জায়গাতেই ছক্কা একদম বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম সেঞ্চুরি করে ফেলছে পার্শ্বা তবে আমার এখন একটা সেঞ্চুরি করতে হবে একদমই সেই সেঞ্চুরিটা হচ্ছে স্ক্রিনে দর্শক আর এই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না দর্শক আরও একবার স্বাগত আপনারা দেখছেন আর এই ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ আমি একটু ফিরতে চাই নিশু ভাই আপনার কাছে আমি একটা পত্রিকার লাইন বলছি এই লাইনটা আপনাকে নিয়ে লিখেছেন দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া যাচ্ছে এই সিনেমায় এটা একটা বিষয় এবং আরেকটা সিনেমার হেডলাইন হচ্ছে এরকম দম নিতে গিয়ে 20 কেজি ওজন কমাচ্ছেন নিশো সংবাদের নানা ধরনের শিরোনাম আছে এবং সেই শিরোনামগুলো হচ্ছে আপনাকে ঘিরে এবং সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু যে এবারের নিশোর সিনেমাটা কেমন হয় প্রেক্ষাপটটা দুইটা নিয়ে বলি যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাকিবিয়ান নিশো যারা ফলোয়ার তারাও একটা ধরনের পুরো দম নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেগে যায় যে
কে বেশি জনপ্রিয়, কে বেশি, কার কাজ কত ভালো। সোশ্যাল মিডিয়ার কথা যেমন বলছিলাম, গণমাধ্যমের কথাও বলছিলাম, আপনি আসলে কেমন প্রত্যাশা করছেন? মানুষ আপনার কাজ নিয়ে খুব আগ্রহ নিয়ে বসে আছে। দেখুন মানে আমি সবসময় বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের পারপাস একরকম না, একই প্রফেশনে থাকা সত্ত্বেও কিন্তু আইডিওলজি ফিলোসফি একরকম থাকে না। তো আমি দীর্ঘদিন আমার অভিনয়ের ক্যারিয়ার, সেটা ছোট পর্দা হোক, আমার কাছে আমি আগেও বলেছি যে পর্দা কোনো ম্যাটার করে না অভিনয়ের ক্ষেত্রে বা অভিনেতার ক্ষেত্রে। সেই জায়গার থেকে আমি সবসময় আমার দর্শকদের, তারা খুব জানে যে বা আমাকে বুঝতে পারে যে আসলে আমি কি চাই। আমার ইচ্ছেই ছিল যে বাংলাদেশের মতো ইন্ডাস্ট্রিতে যেখানে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে গল্প, হ্যাঁ, এবং আমরা যেভাবে বেড়ে উঠেছি খুবই কনভেনশনাল ওয়েতে, আমি কখনো রিয়েল লাইফেও প্রেম করি নাই, খুবই র অ্যান্ড খুবই ন্যাচারাল। হ্যাঁ, তো আমাদের ভালোবাসার গল্প হোক বা এই যে আমার কাছে হিউম্যান ক্যারেক্টার্সগুলো খুব রহস্যময় মনে হয়। আমার পাশে যে রিক্সা চালকটা বা আমি দৈনন্দিন জীবনে যাদেরকে দেখি, সবাইকে অবজার্ভ করতে আমার পছন্দ লাগে, এবং আমার কাছে মনে হয় যে ওই মানুষগুলোর ভিতরে যে চড়া উতরাও আছে, শেডস আছে, এবং সেগুলোকে পোর্ট্রে করাটা হচ্ছে একজন অভিনেতার কাজ। সো ওইটাকে আমি প্রায়োরিটাইজ করি রাদার দেন ডুইং এ হিরো ইমেজ বা নায়কোচিত। সে কিন্তু আঘাতে ক্ষত হয় না, সে হয়তো বা মারতে পছন্দ করে, আমি 3টা মারবো 1টা খাবো, কারণ হিরো কখনো হ্যাঁ, গুলি yes, খায় না, right. রাইট? এবং হয়তো বা বুলেটে সে ক্ষত হয় না, বুলেটে সে সার্ভাইভ করে যায়। কিন্তু একটা হিউম্যান ফিগার যে খুবই নর্মাল মানুষ, সে আঘাতপ্রাপ্ত হয়, সে কাঁদে, সে ভেঙে যায়, সে অনুশোচনা করতে চায়, সে মুক্তি চায়, সে স্বাধীন হতে চায়, অনেকগুলো শেডস। সে কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। তো আমি সবসময়, আমার একটা পরীক্ষা ছিল যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যে ধরনের গল্প করতে চাই, প্রথম দিককার কাজগুলো আমি এরকম করতে চাই। বাট তার মানে যে আমি নায়কোচিত ব্যাপারটাকে খুব বেশি অপছন্দ করি তা না। বাট এই কনভেনশনাল বা ট্রেন্ডি যেটা যুগে চলছে, সেটার বাইরে কি কিছু ব্যবসা সফল বা কমার্শিয়াল জায়গাটা কি তৈরি করা যায় কিনা, হয় কি এতে আমার মনে হয় আমার গ্রোথ হবে। অ্যাট দ্য সেম টাইম মানুষের মুড অফ মানে চয়েসের ক্ষেত্রে জনরার একটা পরিবর্তন আসবে, এবং মানুষও এক ধাপ এগিয়ে যাবে, মানে একটু ওপেন হবে। গ্লোবালি সিনেমার ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি চেঞ্জড, এবং সেই অর্থে কিন্তু আমি আমার শাকিলের সাথে যে বন্ধুত্ব, আমাদের মধ্যেও আলোচনা হয় যে আসলে কোন গল্পটা আমরা ডিল করতে পারি, কিভাবে আমরা আগাতে পারি। খুবই কনভেনশনাল ওয়েতে যদি আমরা হাঁটতে থাকি, সেটা হবে না কেন, সব ধরনের কাজই ওরা করে। বাট আমার ক্ষেত্রে তখন ওই আমার একটা বাড়তি একটা, এবং আমার দর্শকরা, আমি খুবই ব্লেসড যে ওরা আমাকে আমার এই ধরনটা বুঝতে পারে। জি। সো আমার মনে হয় যে যেমন দম ইউ সার্টিফিকেশন পেয়েছে, হ্যাঁ। সো এখানে একটা ঈদের আমেজে আমাদের যে এত চেষ্টাটা, আমরা সবাইকে নিয়ে ঈদ উদযাপনটা করতে চাই, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে এটা হয়তোবা সত্য ঘটনা, কিন্তু আমাদের মূল পয়েন্টটা হচ্ছে একজন মানুষ বা অনেকগুলো মানুষকে ঘিরেই, একজন মানুষকে ঘিরে অনেকগুলো মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের ইমোশন একটা জায়গায় এসে হয়তো বা একটা চাওয়াতে পূর্ণ হয়, জি, হ্যাঁ, অনেক সময়। এবং সেটা কি আসলে মানে রং দেখে কি দেখে না, সেটা কি ধূসর হয় নাকি সেটা কালারফুল হয়, এরকম আর কি। আপনি দমের জন্য ওজন কমিয়েছেন, দাগির জন্য ওজন বাড়াতে হয়েছিল। হ্যাঁ, আমি যখন সুড়ঙ্গতে কাজ করি তখন আমি 82 এরকম ছিলাম, এবং তারপর দাগিতে অলমোস্ট 97, কারণ আমার অনেক বড় একটা মেয়ে, হ্যাঁ। সো আমাদের একটা টার্গেট ছিল যে কোনোভাবেই জানি মেয়েটাকে, আমি যদি এমনি একটা হয় একটু সল্টি হিয়ার কাঁচা পাকা থাকে, কিন্তু অনেক সময় পাতলা থাকলে এটা মনে হয় না যে, তো তখন ডিমান্ড ছিল যে আমি ওজনটা গেইন করি। আচ্ছা। তো ভাতের নেশা খুব খারাপ, তো আমি 97 হয়ে গেছিলাম। এরপরে ওই যে মামার বাড়ির আবদার, দমে হঠাৎ করে অল অফ এ সাডেন 1 মাস আগে রনি বলে ফেলছে যে আমার 75 কিলো। এখন হিউম্যানলি এটা পসিবল না, থার্ড এলিমেন্ট নিতে হবে, এবং টাইম খুবই কম ছিল। কি করেছেন, কিভাবে? তো আমি তখন ওই আমার একজন ইনস্ট্রাক্টর আছে, সবাই চেনে, রুজলান আমাকে পার ডে ক্যালোরি কাউন্ট ছিল, একদিন ছিল 700, হোল ডে লং 700 ক্যালোরি, যেটা আসলে মানুষ সবসময় মাসেলটাকে সেভ করে, এবং আমার ডায়েট ছিল এমন যে মাসেলটাকে আমি নষ্ট করছি। একদিন ছিল 700, একদিন ছিল 950, এভাবে কন্টিনিউ করার পর, তো এটা একটা প্রসেস, লং প্রসেস। মানে ওজন কমানোটা কখনোই এটা হয় না, কারণ বডি একটা জায়গায় যেয়ে রিজিট হয়ে যায়, ওকে আবার শক দিতে হয়, হ্যাঁ।
তো এই প্রসেসে আমি তখন 97 থেকে আমরা যেদিন প্রেস কনফারেন্স করলাম, মহরত করলাম, সেদিন আমি আসলে 83 পর্যন্ত যেতে পারলাম। আচ্ছা, এবং তারপর আমাকে ফ্লাই করতে হয়েছে কাজাকিস্তান, জি, এবং ওইখানে এত ঠান্ডা। আমি ওইটা শুনবো। হ্যাঁ, মানে আমার মনে হয় কি আমি যা কমছিলাম ঠান্ডায় আমি ফুলে গেছি, এরকম আর কি। আপনি কি কাবাডি খেলেছেন এর আগে? আমি এর আগে কাবাডি কখনোই খেলি নাই। সো এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং আমি কখনোই কাজাকিস্তানে ছিলাম না, এবং এরকম কান্ট্রি সাইড আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই। আমার দেখার জন্য অপেক্ষা আছে। পূজা, একটু শুনতে চাই, আপনি একটা বক্তব্যে বলেছেন যে নিশু ভাই আপনাকে অনেক হেল্প করেছেন, অনেক সাপোর্টিভ। ওনার সঙ্গে কাজ না করলে আপনি এটা বুঝতে পারতেন না, এবং অনেকটা কাজ শিখিয়েছেন। কি শিখিয়েছেন, কি সাপোর্ট করেছেন তিনি, একটু জানাবেন আমাদের? না, আসলে হয় না, আমি তো মানে এই ঘরানার আসলে কাজ আমার করা হয়নি এর আগে, সো আমার বুঝতেও একটু ফিট হতেও তো একটু টাইম লাগে। সো ওই ব্যাপারটা যখন আমি মনে হচ্ছিল যে আমি একটু পাজল হয়ে যাচ্ছি, দ্যাট টাইম মানে সে আমাকে বুঝিয়েছে এবং সে বলেছে যে এটা এভাবে 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 মানে এই সাপোর্টিভ মানে ব্যাপারটা থাকলে না আসলে একজন কোয়ার্টিস্টের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় ব্যাপারটা। তো তখন ওই যে নার্ভাসনেসটা ছিল আমার, তখন ওটা কেটে গেছে। সে যদি আরো বেশি আমাকে নার্ভাস করে দিত তখন তো আমার জন্য আরো টাফ হয়ে যেত, বাট সে এই ব্যাপারটা ছিল না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাশা, এখন কত চলে বছর? বয়স না, এক সাল হিসেবে কথা। ভয় পাওয়ার দরকার নেই। সাল কত চলছে? 2026। 2026, মার্ক দ্য ইয়ার। তার আগে একটা ঘটনা বলি। দীর্ঘ 44 বছর পর সাবিনা ইয়াসমিন আবার একটা সিনেমায় গান গেয়েছেন, সেটা হচ্ছে এই মন তোমাকে দিলাম। মানে 44 বছর পরে এই গানটা তিনি আরও একবার গাইলেন। মানে 44 বছর আগে এই সিনেমাটার গানে, একটা সিনেমায় এই গানটা তিনি গেয়েছিলেন, সেটা মানুষ 44 বছর পরেও স্মরণ করছে। আপনি বলেছেন আজকে আপনি খুবই এক্সাইটেড, এবং আজকে আপনার গান আপনি গেয়েছেন। 44 বছর পরে স্বপ্ন দেখেন যে এটা একটা সময় রিমেক হবে, আবার কেউ না কেউ গাবে, বা হয়তো বা পাশাই গাইতে পারে। দেখি কেমন করে? আমার মনে হয় আমি যেভাবে গানগুলো বানাই, এটা 44 বছর পরেও মানুষ শুনতে চাবে এবং শুনতে পছন্দ করবে। আচ্ছা, সেটা মানে সেইটার বিশেষত্বটা কি? সেটা কি লিরিক্স, নাকি সুর, নাকি আসলে আবেদন, নাকি শুধুমাত্র ভিজুয়াল যে এটা নিশু ভাই আছে ফলে এই জন্য মনে হয় মানুষজন দেখতে চাইবে? আমার মনে হয় আমার গানের সব থেকে ভালো পার্ট হচ্ছে লিরিক্স। আমি লিখি ভালো, সুর করি যেরকম করে অন্যরা হয়তো বা সেরকমই। সুর নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট হয়তো না, মানে যতটা আমি লিরিক্স নিয়ে। তো লিরিক্স তো আসলে এমন একটা জিনিস যেটা এখনো মানে যেটা আপনি ফিল করবেন সেটাই 50 বছর পরে সেমটাই ফিল করবেন, তারও 50 বছর পরে সেমটাই ফিল করবে মানুষ। লিরিক্স ইজ সামথিং দ্যাটস রিয়েলি পাওয়ারফুল। আজকে থেকে গান গাওয়া বন্ধ। শাকিল ভাই, আমি দুইটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। একটা হচ্ছে যে আপনি সাবিনা ইয়াসমিনকে, আবার আপনাদের টিমটা সাবিনা ইয়াসমিনকে কেমন করে রাজি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামকে কেমন করে রাজি করাইলেন যে ওনাকে আবার এখানে আবার প্লেব্যাকে আনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় একটা নিয়ে কথা হচ্ছিল যে এই সিনেমার প্রোটাগনিস্ট হিসেবে যদি আমরা আজকে নিশু ভাইকে ধরি, এইটা করার কথা ছিল চঞ্চল চৌধুরী, সেটা পরিবর্তন হয়ে কেন নিশু ভাই আসলো? দুইটা প্রশ্ন উত্তর দিবেন ছোট ছোট করে, আমাদের হাতে সময় কম। সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়ানোর বিষয়টা এটা অনেক পরে এসছে। প্রথমে আমরা আপনাকে আমি একটু আগে বলছিলাম যে আমরা নূর ভাইয়ের বাসায় যাচ্ছিলাম খুলনাতে, জি, তো গাড়ি যশোরে, জি। সো গাড়িতে তখন আমি, রনি ভাই এবং নিশো এবং পূজা আমরা আলাপ করছিলাম যে আমরা রোমান্টিক গানটা কাকে দিয়ে করাতে চাই, কোনটা করাতে চাই। তখন হঠাৎ করে মনে হলো যে কেন আমরা যে আমাদের সিনেমার যে স্বর্ণযুগটা ছিল ওই সময়ের একটা কালজয়ী কোনো একটা গানকে আমরা পিক করি না কেন। তো এরকম 4-5টা গান আমরা শর্টলিস্ট করলাম, করে দেখা গেল যে সবাই বললো যে এই মন তোমাকে দিলাম। আচ্ছা, এই মন তোমাকে দিলাম গানটা লিখেছেন হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। তো ওনার কাছ থেকে মানে ওনার পরিবারের কাছ থেকে পারমিশন লাগবে, উনি তো কিংবদন্তি গীতিকার। তো এটা একটা বিষয়। তো আমি বললাম যে না, এটা আমার কাছে আমার মনে হয় আমি পারবো পারমিশনটা নিয়ে ফেলতে। তো তারপর তো আমি কথা বললাম গাজী কাকুর ছেলে উপল ভাইয়ের সাথে। উপল ভাই আমার কাজিন। উপল ভাই আমাকে সাথে সাথেই বললো যে শাকিল, কোনোই অসুবিধা নাই, আমরা করতে চাই। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে এই গানটা কিন্তু দর্শক যখন সিনেমাতে দেখতে পাবে বা গানটা যখন আসবে, এই গানটা কিন্তু হুবহু পুরা গান, এন্টায়ার গানটা কিন্তু সাবিনা ইয়াসমিনকে দিয়ে করানো হয়নি। তো সাবিনা ইয়াসমিনকে যখন আমরা অ্যাপ্রোচ করলাম,
এটা খুবই চ্যালেঞ্জ ছিল যে 44 বছর আগে উনি প্রথম একটা কথা বলেছে যে তোমরা এটা কেন করতে চাও। 44 বছর আগে যে গান এত বড় হিট, জি সেটাকে আবার কেন করতে চাও? এটা তো অলরেডি 1982 হিট। সালের জি হ্যাঁ, এটা তো অলরেডি হিট। তো আমরা বললাম যে এই গানটাকে আমরা কন্টেম্পোরারাইজ করতে চাই, জি মানে এই সময় সমসাময়িকের তো সমসাময়িক করে এবং সমসাময়িক কোনো একজন মিউজিশিয়ান দিয়ে করাতে চাই। নিধি করেছে এটা, এবং তাকে দিয়ে, এবং গানের লিরিকেরও কিছু অংশ আমরা ব্যবহার করতে চাই, এবং এটাকে একদম অন্যভাবে আমরা নতুনভাবে রিকম্পোজ করে আমরা দর্শকের সামনে হাজির করতে চাই। এবং আমাদের এত ভালো লাগলো, উনি এত পজিটিভলি নিলেন বিষয়টা। উনি একবারও বলেননি যে না, গানের অল্প একটু অংশ নিয়ে বাকি অংশ কিভাবে হবে, কিভাবে তৈরি হবে। সো উনি আমাদের উপর সেই আস্থাটা রাখলেন, এবং যেদিন আমরা এটা শ্যুটটা কম্পোজ করছিলাম মনে আছে নিধির স্টুডিওতে, সেদিন রনি ভাই ছিল, আমি ছিলাম, জি। উপল ভাইয়া ছিল, এবং কাস্টিং এর বিষয়টা যদি একটু বলতেন, ছোট করে, আমাদের হাতে সময় কম। এবং সাবিনা ইয়াসমিন। তো শি টুক ইট ভেরি পজিটিভলি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, মানে আমার দেখে এত ভালো লাগলো ওই ভিডিওটা, আপনার একটা ভিডিওটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকদিন পর প্লেব্যাক করলেন জি, একদম, সাবিনা ইয়াসমিন। একদম। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই অবশ্যই অবশ্যই। ছোট করে ছোট কি যেন প্রশ্ন, যে প্রশ্ন ছিল যে আমরা যদি কাস্টিংটা যদি এখানে চঞ্চল চৌধুরী থাকার কথা ছিল, সেটা নিশু ভাই আসলো কেন, কিভাবে? সত্যি আপনি ঠিকই বলেছেন যে আমরা যখন 2.5 বছর আগে আমরা অ্যানাউন্স করেছিলাম, তখন চঞ্চল ভাইকে নিয়ে আমরা অ্যানাউন্স করেছিলাম। হয় কি, আমরা যখন গল্পটা ধরেন 1.5 বছর ধরে আমাদের গল্পটা তৈরি হয়েছে, এবং আমাদের রিয়েল ক্যারেক্টারের সঙ্গে কন্টিনিউয়াসলি কথা হয়েছে, তারপরে স্ক্রিপ্টটা তৈরি হয়েছে, এবং স্ক্রিপ্টের যে প্যানেল আছে আমাদের বাংলাদেশের সবচাইতে ভালো ডিরেক্টররা এবং রাইটাররা একসাথে একটা প্যানেল আমরা তৈরি করেছি। তো প্রতিনিয়তই কিন্তু আমাদের গল্পের গতিধারা পরিবর্তন হচ্ছিল, ক্যারেক্টারগুলো ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট শেডসে আসছিল। তো ফাইনালি যে জায়গায় দাঁড়ায়, সেখানে আমরা দেখলাম চঞ্চল ভাইও যে ক্যারেক্টারটা করছে সেটাও অনেক ভালো ক্যারেক্টার, কিন্তু প্রোটাগনিস্ট হিসেবে নিশো যে ক্যারেক্টারটা করলো, এটা আমি আগেও বলেছি যে এই ক্যারেক্টারটা আমি পার্সোনালি নিশো ছাড়া আর কাউকে দেখতে পাইনি। এবং চঞ্চল ভাইয়ের সাথেও যখন আমরা আবার কথা বললাম, চঞ্চল ভাই খুবই পজিটিভলি নিয়ে বললো যে না, এই ক্যারেক্টারটা নিশোই করতে পারে। সো এইভাবেই আসলে ফাইনালি এই জায়গায় এসে ল্যান্ড করলাম আমরা। সবাই চলে আসছে। আমি এখন একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করতে চাই, সেটা করাটা খুব জরুরি। দর্শক, আরবি ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরে। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আরবি ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। ফিরে যেতে চাই আরও একবার নিশু ভাইয়ের কাছে। নিশু ভাই, আপনাকে একটা তথ্য জানাতে চাই। আমি একটু জানতে চেয়েছিলাম গুগল এবং এআইয়ের কাছে যে আপনি আমাকে জানান কাজাখস্তানের অ্যাভারেজ তাপমাত্রা কত। সে আমাকে বলেছে কাজাখস্তানের সারা বছরের গড় তাপমাত্রা, বার্ষিক গড় যেটা, সেটা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এটা হাইয়েস্ট। তারপরে আমি জানতে চেয়েছি যে এটা আপনারা যেখানে শুটিংটা করেছেন, যে আলমাটি, সেখানে আসলে তুলনামূলকভাবে টেম্পারেচার কত। সেখানে তিনি বলেছেন যে তুলনামূলক নরম আবহাওয়া, শীত কম থাকে, একটু কঠিন আবহাওয়া, এবং সেখানে বার্ষিক বা গড় তাপমাত্রা যেটি 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে, বিশেষ করে 5 ডিগ্রি এবং মাইনাসেও চলে যায়। আপনারা যখন শুটিংটা করেছেন তখন কি অবস্থা ছিল, এবং সেখানে কি ছিল এবং কি দেখেছেন? বাংলাদেশের সিনেমায় কাজাখস্তানে এর আগে দেখা যায়নি সম্ভবত, আমি জানি না, আমার ইতিহাস ভুল হতে পারে। আমি তো পার্সোনালি এক্সপেরিয়েন্স করি নাই, আর বাংলাদেশি সিনেমাতে দেখা যায় নাই। এটা দর্শকরা খুব, আমার মনে হয় যে তারা খুব একটা নিউ এক্সপিরিয়েন্স করবে এই ভিজুয়াল। কাজাকিস্তানের মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন যাই তখন -1, -2, 3, 5, 10, 8, -20 আমরা দেখছি। জি। বাট -5 থাকলেও ইটস ফিল লাইক -15। আচ্ছা, মানে ফিল লাইক -20 এরকম। সবচেয়ে ডেডলি হচ্ছে, দেখে মনে হবে খুবই সানি ওয়েদার, সুন্দর বাতাস বইছে, মনে হবে যে খুব সুন্দর প্লেস, সান দেখা যায়, দূরে স্নো দেখা যায়, এক পাশে স্নো থাকে, এক পাশে স্নো থাকে না এরকম। বাট ওইখানে যদি কেউ থার্মাল ছাড়া কেউ থাকে, যেমন ওদের হচ্ছে এটা ম্যান্ডেটরি, 2টা লেয়ার 3টা লেয়ার থার্মাল থাকতে হবে, অ্যান্ড হাতে গ্লাভস থাকতে হবে, কান আটকানো থাকতে হবে, মানে এটা রিস্কি, মানে হাইপোথার্মিয়া হয়ে যায়। এবং উইন্ড যে এটা মনে হয় যে কাটার মতো বিতে থাকে। হ্যাঁ, সো এটা দেখে খুব নাইস ওয়েদার লাগলেও এটা আসলে এক্সপিরিয়েন্স, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির একবার করে কাজাকিস্তানে উইন্টারে এক্সপিরিয়েন্স করে আসা উচিত। এটা মানে এইখানে আমি দেখতেছি যে স্নো, বরফ, কিন্তু সেখানে ঠান্ডা নাই, কিন্তু যেখানে স্নো নাই সেখানে প্রচণ্ড ঠান্ডা।
সো এই হচ্ছে ওয়েদার, বাট কান্ট্রি হিসেবে আমার কাছে খুবই পিসফুল লাগছে। এটা নিজেদের কাজে ব্যস্ত, খুব বেশি মানে নয়েস নাই, এবং কান্ট্রি সাইড একদম ধুধুপ্রান্তর, অনেক বড় দেশ, বাট লোক সংখ্যা মাত্র আই থিঙ্ক 2 কোটি এরকম। বাট খুব এক্সপিরিয়েন্সটা ভালো। পূজার কি যাওয়া হয়েছিল? আচ্ছা, পূজার এক্সপিরিয়েন্সটা ছোট করে একটু শুনতে চাই। ইটস হরিবল 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 হরিবল। কারণ ছোট করে। নায়িকাদের আসলে কি হয় সেটা হোক মানে আমি যে ক্যারেক্টার প্লে করেছি সেই নায়িকা, কিংবা ওই সমুদ্রের পাড়ে শাড়ির আঁচল উড়িয়ে সেই নায়িকা, সেই শাড়ি নর্মাল একটা সুতির শাড়ি পরে আমাকে বলে দিল যে যাও সিঙ্গিং টিউনের উপরে ওঠো, মানে এটা আসলে হরিবল এক্সপিরিয়েন্স, যেখানে আসলে খালি পায়ে মাটিতে পা রাখা খুবই টাফ, খুবই টাফ। সো তারপরেও বেঁচে যে ফিরেছি এটাতেই অনেক, এটাই তো সার্ভাইভাল স্টোরি। মানে ইটস Exactly. লাইক ও ডিউন, অনেক বড় ডিউন, যেখানে আসলে বিন্দুর মতন দেখা যায়। সেখানে ওর হচ্ছে হাইট ফোবিয়া আছে। না, হাইফোবিয়া তো আছেই, আবার ব্রিদিং প্রবলেম আছে আচ্ছা। আমার ব্রিদিং প্রবলেম আছে। সো একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যে আমি আর পারবে না। নিঃশ্বাস নিতে পারছি না এবং আমি পড়ে যাব। জি। আমি ওয়াকিটকিতে বলছি রনি ভাইকে যে ভাইয়া আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমি আর পারছি না। এদিকে দেখি কেউ শুনছে আর না, এই পাশ থেকে কেউ শুনতেছে না, কেউ বলছে, শুনতেছে "উঠো, না, বলে উঠো। উঠো।" এবং আরেকটা ব্যাপার হচ্ছে আলমাটিতে যে অ্যাভারেজ টেম্পারেচার বললেন, জি। ওরা কিন্তু শুটিং করেছে আসলে কান্ট্রি সাইডে, সেখানে Okay, আরো- একদমই মাইনাসে ছিল। আলমাটিতে আমাদের শুটিং মানে এটা হচ্ছে একটা গ্রাম সাইড। জি। আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল, সেটা কি করা ঠিক হবে বলেন তো? বলেন। মানে এই যে হাইপটার কথা বললেন, এইটা বেশি আপনাকে ভয় পাওয়া দিচ্ছে, নাকি সাম্প্রতিক সময় পডকাস্টে একটা কথা বলেছেন আপনার পার্টনার নিয়ে, সেটার একটা বেশি ভয় পাওয়া দিচ্ছে? কোনটা আসলে? আমি এখন ভাইয়া বিশ্বাস করেন আমি এখন পুরো দম নিয়ে আছি। সো আমি দমের বাইরে যাওয়া যাবে না? দমের বাইরে আমি একদম যেতে চাচ্ছি না। পার্টনারকেও বলে দিয়েছে দম নিয়ে থাকতে। পার্টনারকে কি বলেছেন? দম দিয়ে থাকতে বলছে। দম নিয়ে সিনেমা থাকতে হলে বলেছে। দেখবে, পার্টনারকে বলেছেন দম নিয়ে? দম নিয়ে থাকতে, দম সিনেমা হলে দেখবে, আচ্ছা, ঠিক এটাই। আছে। সো পূজাচেরির পার্টনারকে দেখতে যেতে চাইলেও মানুষকে দম দম নিয়ে সিনেমা হলে যেতে হবে, রাইট? এটা কি? অবশ্যই অবশ্যই সো এটা বলে দিতে পারেন যে পূজাচেরির পার্টনারকে না, দেখতে দম দেখতে হলে তো অবশ্যই দম থাকতে হবে, এবং পার্টনারকে কেন দেখবে, দম দেখতে যাবে মানুষ। আমার কাছে একটা ছোট প্রশ্ন আছে, শাকিল ভাই খুব ছোট করে উত্তর দিবেন। একটা বিতর্ক আছে আপনাদের সিনেমা নিয়ে। এই সিনেমার বেশ কিছু দৃশ্য হচ্ছে মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র দ্য গোট লাইফ এর 2024 সালে মুক্তিপ্রাপ্ত, এর সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ঘটনাটা কি সত্যি? এটা যারা বলতেছে তারাই গোট আসলে। কারণ আচ্ছা। কেন আমি বলি, কারণ ওই গোট লাইফ তো আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, নেটফ্লিক্সে দেখেছি। সেটা কিন্তু 2023-এ এটা না, ওইটা হচ্ছে 2023 শেষ করতে হবে ভাইয়া। হ্যাঁ, 2023-এ গোট লাইফ মুক্তি পেয়েছে। জি। আর আমরা কিন্তু 2024-এ মুক্তি পেয়েছে, আপনারা 2023-এ। একবার একটু বলি। জি 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 সেটা জি। হচ্ছে গোট লাইফ সিনেমাটা হচ্ছে 2024 2024-এ মুক্তি পেয়েছে। জি। আমাদের অ্যানাউন্সমেন্টে এসেছিল কিন্তু 2023-এ। 23-এ, রাইট। তো সেটাই আর কি। তো টাইম ট্রাভেল করে আমরা গল্প চুরি করার জন্য হয়তো গেছি ওখানে। ওকে। তো আর গল্প দেখলেই তো লোকে বুঝবে। আমার হাতে একদমই সময় নাই। দম এবং বাংলাদেশের সিনেমা নিয়ে, ঈদ নিয়ে এক বাক্যে এক লাইন বলতে পারবেন? আমরা পার্শ্বার গান দিয়ে শেষ করব। এই ঈদে আপনারা সিনেমা হলে গিয়ে দম দেখবেন। জি। পূজা। এই ঈদে আপনারা সিনেমা হলে গিয়ে দম দেখবেন। And say no, big no to piracy, please. Exactly. Please. আপনারা সবাই বাংলা সিনেমার সাথে থাকুন, পাশে থাকুন, প্লিজ। এবং আর কিসের সাথে থাকবে? দমের সাথে থাকবে অবশ্যই। দম নিয়ে। সো দম নিয়ে, দমের সাথে থাকতে হলে সুরের মধ্যেও থাকতে হবে, তাই কি পার্শ্বা? তা তো অবশ্যই। সো সুরটা কেমন? আমরা একটু আপনার গানটা দিয়ে শেষ করতে চাই। আমাদের দর্শকদের কাছে আমি একটু বিদায় নিতে চাই। আমরা শেষ করবো আপনার গান নিয়ে, ওকে? দর্শক, দম দেখুন কিংবা যা ইচ্ছা তাই দেখুন, বাংলাদেশের সিনেমাটা না দেখেন, কারণ ওই সিনেমাটার মালিক না আপনি না বাংলাদেশ, আপনি না লাল সবুজের মালিক, এই বাংলাদেশটা তো আপনার। ফলে এই দেশে যা হবে, এই দেশের মালিকের মতোই আপনি দেখুন, সমালোচনা করুন, আলোচনা করুন। এই যে নিশু ভাই, পূজা আপু, সবাই যে কাজটা করলেন, সবটাই না আপনার জন্য। আপনি দেখবেন এবং আপনি আলোচনা সমালোচনা যাই করেন, দিন শেষে দেখেন, দেখা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং এই বাংলাদেশটা আবার লাল সবুজের মালিক আপনি। কিন্তু শুরু করবো একেবারে। জি, তারে না দেখিলে মোর দম যায়, শুধু বারে বারে খুঁজি তার চোখ আহারে, শুধু গুনে গুনে মোর দিন যায়, আমি কোথায় পাবো তাহারে।
চাতকের সাথে বৃষ্টির কথা হয় যেন রোজ, ফুলে বসে ওলি গান গায় আমি পাই না তাহার খোঁজ। চাতকের সাথে বৃষ্টির কথা হয় যেন রোজ, ফুলে বসে ওলি গান গায় আমি পাই না তাহার খোঁজ। আমি কোথায় পাবো তাহারে, আমি কোথায় পাবো তাহারে।